জঙ্গলি ছাপার ইউনিফর্মটা জবজবে হয়েছে লাল রক্তে। বলিষ্ঠ শরীরটা ধ্বংসস্তূপের কাছেই পড়ে আছে। কালিঝুলি আর রক্তে মাখা মুখটা তাকিয়ে আছে অসহায়ের মতো। ওই দৃষ্টিতে প্রাণ নেই, আছে অসহায়ত্ব। একজন বীর যোদ্ধাও অসহায় হয়, অবশ্যই হয়। রক্তাক্ত হাতটা বাড়িয়ে সে অস্ফুট স্বরে আর্তনাদ করতে থাকে। তাজওয়ার, প্লিজ সেভ মি। সে আমাকে কখনো ক্ষমা করবে না। সে মরে যাবে আমার কিছু হলে। কথাগুলো কর্ণকুহরে বারংবার প্রতিধ্বনিত হয়, হতেই থাকে। মস্তিষ্কে আলোড়ন তুলে ঘুম ভেঙে ধরফড়িয়ে উঠে বসে সে। ঘন ঘন নিঃশ্বাসের সাথে কয়েকটা ফাঁকা ঢুক গিলে এলোমেলো দৃষ্টিতে ঘরের চতুর্দিকে তাকায়। গলা শুকিয়ে কাটকাট হয়ে গিয়েছে, জরুরি তরল পানীয়ের প্রয়োজন। হাত মুষ্টিবদ্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নেয়। কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বেড সাইডের টেবিল ল্যাম্প জ্বেলে দেয় সে। ট্রিম কাট দেওয়া চুলের ঘাড়ের দিকটায় হাত বোলাতে বোলাতে বিছানা থেকে নামে। উদম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওই দুঃস্বপ্নটা যখনই আসে তখনই এমন বিদঘুটে অবস্থা হয় তার। এসির মধ্যেও ঘামতে থাকে। পুরুষালী লোমশ চওড়া উদম বুকটাকে ঢাকার জন্য হাত বাড়িয়ে বিছানার উপর ফেলে রাখা ধূসর রঙের শার্টটা উঠিয়ে নেয়। লম্বা চওড়া সুগঠিত পা দুটো ঘরে পড়া চপ্পলে ঢুকিয়ে নিয়ে সোজা হেঁটে ঘরের উত্তর পাশের কোণে অবস্থানরত সেন্টার টেবিলের উপর থেকে পানির বোতলটা উঠিয়ে পানি খেয়ে নেয়। বোতলটা খালি করে পুনরায় এসে বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ে সে। তারপর অক্ষিপল্লব প্রশস্ত করে খানিকটা ভীত চোখে তাকিয়ে থাকে খোলা জানালার দিকে। খুব সম্ভবত ফজরের আজানের সময় হয়ে এসেছে। সময়টা ফাল্গুনের শুরু। জানালার পর্দার ফাঁক গলিয়ে হিমেল হাওয়া ফুলদানির কৃত্রিম ফুলগুলোকে সমান তালে নাচিয়ে যাচ্ছে। তার দৃষ্টি ফেরে না জানালা থেকে। বিবশ হয়ে শুয়ে থাকে সে। মস্তিষ্কে অনবরত কারো ভারী কণ্ঠস্বর দামামা বাজিয়ে যাচ্ছে। আমাকে বাঁচিয়ে নাও তাজওয়ার, আমি বাঁচতে চাই। কাউকে কথা দিয়েছি। প্লিজ প্লিজ প্লিজ, এই মুহূর্তে শেষ হয়ে যাস না প্লিজ। মানবসৃষ্ট যন্ত্রটা তার মালকিনের অনুরোধ রাখে না। বিষণ্ণ ভঙ্গিতে নিজের ল্যাপটপের দিকে তাকে একটা লম্বা নিঃশ্বাস ফেলে ইনায়া। মেজাজ তার আকাশ ছুঁয়েছে। চার্জটা এখনই শেষ হতে হলো। এখন কি করবে সে? হাতে যার মাত্র কয়েক ঘন্টা সময় আছে। এর মাঝে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে ক্লাসের গ্রুপটাতে সাবমিট করতে হবে, নয়তো আজ প্রফেসর বাড়ি ইনায়াকে ছাড়বে না। আজ প্রফেসর বাড়ি ইসমাম মির্জার একমাত্র কন্যা এবং সামিন ইয়াসার মির্জার একমাত্র ভাতিজি ইনায়া মির্জাকে শ্রেণীভর্তি কতগুলো স্টুপিডের সামনে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে। সাথে আছে ক্লাস প্রেসিডেন্ট। কে জানে এই প্রফেসর বাড়ির সাথে ইনায়ার কোন জন্মের শত্রুতা। সব সময় ইনায়াকে এক হাত দেখে নিতে প্রস্তুত থাকে সে। বুড়ো ধাম একটা। কপালের উপর অযথায় বিরক্ত করতে থাকা চুলগুলোকে ঠেলে কানে গুজে দিয়ে সে উঠে দাঁড়ায়। এক ক্লাস স্টুডেন্টের সামনে প্রফেসর বাড়ির মতো খরুস মানবের কটু কথা শোনার দুশ্চিন্তায় তার ভ্রুযুগল কুঁচকে যায় আপনা আপনি। এখন আপু অথবা ভাইয়ারাই তার ভরসা। বাঁচিয়ে নেবে তাকে কোনোভাবে, কিন্তু কার কাছে যাবে সে? আপু বাড়িতে নেই, সম্ভবত মর্নিং ওয়াকে বেরিয়েছে। আর ইনার সাহস নেই এই সাত সকালে মেজ দাদানকে ডেকে তোলার। ওই বাঘের খুয়ায় অসময়ে হানা দিলে ইনায়া আস্ত থাকবে না। ডান হাতের এক থাবায় ইনায়া শেষ। সেদিনের গাঁটটায় ইনায়ার মাথার এক সেট ফুলে গিয়েছিল। মেজ দাদানকে অসম্ভব ভালোবাসলেও ইনায়া খুব সমঝে চলে। আপাতমস্তক একটা পাগলা লোক। 2 মিনিটে স্টাডি টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টের হার্ড কপিগুলো সযত্নে হাতে তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে বেরোয়। ঘর থেকে বেরোনোর আগে ওড়নাটাকে ভালো করে গায়ে পেঁচিয়ে নিতে ভোলে নাই না। মাম্মা যদি দেখে ওড়না ছাড়া ভাইয়াদের সামনে গিয়েছে তাহলে কান ছিঁড়ে নিবে একেবারেই। ঘরের বাইরে পা রেখে এদিক ওদিক তাকিয়ে দেখে দোতলা লিভিং রুম একেবারেই ফাঁকা। প্রতিদিন ভোরের এই সময়টাতে পাপা, বড় বাবা, মেজ বাবা লিভিং রুমে বসে ভোরের হেডলাইনগুলো দেখতে দেখতে চা পান করে। আজ কেউ নেই। ইনায়া দ্রুত পায়ে হেঁটে একে একে মাম্মা, পাপা, বড় বাবা, বড় মা, মেজ বাবা, মেজ মায়ের ঘর অতিক্রম করে দোতলার পূর্ব পাশের সব থেকে কোণের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। সবসময়ের মতো দরজা খোলা। অভদ্রতা জেনেও ইনায়া দরজায় টোকা দেওয়ার প্রয়োজন বোধ করে না। খামখেয়ালি দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ে ঘরে সবসময়ের মতো। গালে কড়া মিঠা রোদ লাগতেই বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে সে। সূর্যের প্রখরতা বড্ড জ্বালাচ্ছে বুজে থাকা দুটো চোখের পাতাকে, তবুও সে চোখ খুলে তাকানোর কোনো তাড়া দেখায় না। এই কোণার ঘরটাতে সম্ভবত সূর্যের আলো সব থেকে প্রথমে পৌঁছায়। সে চোখ বন্ধ করেই থাকে, যেন খামখেয়ালি চোখ দুটো বুজে আছে। দুটো চোখের আশেপাশের পেশি টনটন করছে। এখন ভোর রাতে ঘুম ভেঙে যাওয়ার পরে 1 সেকেন্ডের জন্য ঘুমের হদিস পায়নি দুটো চোখ। জানালার পর্দা পুরোটা সরিয়ে দিয়ে ইনায়া মাথা ঘুরিয়ে পুরো ঘরটাকে একবার পর্যবেক্ষণ করে নেয়।
চেয়ারের উপর সেই সাদা রঙের পাঞ্জাবিটা অবহেলার সাথে ফেলে রাখা, যেটা ওই বিছানায় শুয়ে থাকা লোকটা গতকাল গায়ে চাপিয়ে সভায় গিয়েছিল। ট্রেডমিলটা ঘরের মাঝামাঝি এনে রাখা, ডাম্বেল আর বারবেলগুলো, একটা টেকনাফ আর একটা তেঁতুলিয়া। কম্পিউটার টেবিলের উপর কফির 3টা মগ জমা হয়েছে, পুরো অগোছালো অবস্থা। এই ঘরটাকে ইনায়ার কাছে একটা শোবার ঘর কম, জিম বেশি মনে হয়। ইনায়া হাতের কাগজগুলো রেখে ঘর গোছাতে আরম্ভ করে দেয়। গোছাতে গোছাতে রাগী গলায় বলতে থাকে, 30 বছরের একজন ভদ্রলোকের ঘর এটা? না, 31 বছরের একজন ভদ্রলোকের ঘর এটা। আজ আমার 31 বছর পূর্ণ হয়েছে এনু। বিছানায় শুয়ে শুয়ে ঘুম ঘুম ভারী কণ্ঠে বলে ওঠে সে। ইনায়া জিভ কেটে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো এটাই হচ্ছে সাত সকালে কাউকে লিভিং রুমে না পাওয়ার কারণ। ভাইয়ার জন্মদিনের আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। ইনায়ার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আজকের তারিখটা। আর সে প্রাণপ্রিয় বড় দাদানের জন্মদিনটা পর্যন্ত ভুলে বসে আছে। ইনায়ার প্রচণ্ড রাগ হয়, নিজের উপর রাগ হয়, প্রফেসর বাড়ির উপর। তার চক্করে ইনায়া স্মৃতিভ্রষ্ট হয়েছে। এখন ইনায়া কি করবে? সে যে তারিখটা ভুলে গিয়েছিল, এটা সে কিছুতেই বড় দাদানকে বুঝতে দেবে না। দাদান? আচ্ছা, দাদান যদি কষ্ট পায়? ইনায়া একটা চোরা হাসি হেসে কাচুমাচু ভঙ্গিতে বলে ওঠে, শুভ জন্মদিন বড় দাদান। চোখ মেলে বোনের দিকে তাকায় সে। ঠোঁট বাঁকিয়ে স্মিত হাসি হাসে জবাবে কিছু না বলে গায়ের উপর থেকে কমফোর্টার সরিয়ে হাই তুলে ভারী গলায় গমগম করে ওঠে, একটা ভাবি নিয়ে এসো, তাহলে আর জ্বালাতে আসবো না। ইনায়া বিছানা গোছাতে গোছাতে বলে, বলিষ্ঠ শরীরের প্রশস্ত বুকের সাথে ধূসর রঙের শার্টটা অগোছালোভাবে লেপ্টে আছে। পোড় খাওয়া শরীরটা একটু নেড়েচেড়ে আড়মোড়া ভেঙে বারান্দায় চলে যায় সে। ইনায়া পেছন থেকে বলে ওঠে, এভাবে এড়িয়ে গেলে তো চলবে না দাদান। জানো, মেজমা রোজ কথাটা তোলে, তুমি এড়িয়ে যাও। বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি। 31 বছর হয়ে গিয়েছে, তুমি বুড়ো হয়ে যাচ্ছ দাদান। ব্যালকনিতে পেশিবহুল হাতে গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকা মানুষটা বাইরের দিকে তাকিয়ে নিশ্চুপ হাসে। বোনের কথা জবাব দেয় না সে। ইনায়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, জন্মদিনে কোনটা খাবে? কি রাঁধবো? আজ আমি তোমার জন্য একটা ডিশ রাঁধবো। বড় মা ইতিমধ্যে রান্না করে ফেলেছে আমার পছন্দের খাবার। আমি জানি, তুই যা। এসেছিলি কেন? উইশ করতে। মিথ্যাটা বলতে গিয়ে ইনায়ার কণ্ঠরোধ হয়ে আসে। পরপর বলে ওঠে, আর এসেছি অ্যাসাইনমেন্ট করার জন্য তোমার ল্যাপটপটা নিতে। তোমার ল্যাপটপটা চাই কিছুক্ষণের জন্য, দেবে? নিয়ে যা। সাথে সাথেই জবাব দেয়। বোনদের জন্য তার কাছে কোনো না নেই। ইনায়া হাসি মুখে ল্যাপটপ তুলে নেয়, তারপর দাদানের দিকে এক পলক অপরাধীর মতো তাকিয়ে চলে যায়। বিছানার পাশে ছোট টেবিলের উপর যান্ত্রিক আওয়াজ করে যাচ্ছে মোবাইল ফোনটা। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে সে এগিয়ে যায়। এই তো সবে শুরু। আজ ফোন কল রিসিভ করতে আলাদা একজন লোক দরকার পড়বে তার। কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে অচেনা পুরুষালী গলায় কেউ বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওপাশ থেকে লোকটা বলে, আমি কি ইহান তাজওয়ার মির্জার সাথে কথা বলছি? এপাশের মানুষটি ভারী এবং দৃঢ় কণ্ঠে বলে ওঠে, জি, আপনি ইয়াস তাজওয়ার মিরাজের সাথেই কথা বলছেন। ইনায়া ল্যাপটপটা বিছানার উপর ফেলে রেখে তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে তুলে নেয়। ফোনের চার্জও শেষ। হাতের ওয়াচটার পাওয়ার বাটনে ক্লিক করে সচল করে দ্রুত আঙ্গুল চালিয়ে বোনের নাম্বারে ডায়াল করে কল দেয়। কিছুক্ষণ রিং হবার পরে ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করতে ইনায়া তাড়াহুড়ো লাগিয়ে বলতে থাকে, হ্যালো আপু, আজ বড় দাদানের জন্মদিন। আমি একদম ভুলে বসে আছি, তুমিও মনে রাখলে না। কোথায় তুমি? ওপাশ থেকে কেউ সুমিষ্ট গলায় বলে ওঠে, আই এম কামিং। বাক্যটা আউড়ে কল কাটে সে। ইনায়া ওয়াচটা যথাস্থানে রেখে আয়নার দিকে ঘুরে তাকায়। নিজের গোলগাল নাদুস নুদুস সুশ্রী মুখের দিকে সরু চোখে তাকিয়ে বলতে থাকে, আমি হচ্ছি ইনায়া মির্জা, এই মির্জা বাড়ির সব থেকে ছোট্ট আর আহ্লাদি সদস্য। বায়োলজিক্যাল ডটার অফ ইসমাম মির্জা অ্যান্ড রুকাইয়া পরি। এ বাড়ির কর্তা সামিন ইয়াসির মির্জা এবং ইলহাম মির্জার ছোট্ট আম্মা আমি। সোনা মা আমি। বড় মা এবং মেজো মায়ের 2 ভাইয়ের কাছে সব থেকে মূল্যবান আদরের আমি। বড় আপুর কাছে সব থেকে স্নেহের মানুষটা আমি। এছাড়াও আরও একটা পরিচয় আছে, আমি হচ্ছি 21 শতাব্দীর মধ্যবর্তী সময়ের একটা ইউনিক বলদ, যে নিজের প্রাণ প্রিয় বড় দাদানের বার্থডে ডেটটাই মনে রাখে না। সেই মন মেয়ে। কথাগুলো বলে ফোঁস শব্দ করে একটা নিঃশ্বাস ফেলে ইনায়া। তার অ্যাসাইনমেন্টের কথা বেমালুম ভুলে গিয়েছে সে। মাথায় এখন একটা কথাই ঘুরছে, বড় দাদানের বার্থডে গিফট।
সরকারি মহিলা কলেজ রোড থেকে থানা পর্যন্ত একবার চক্কর কেটে হাতের প্যাকেট থেকে ব্রেডগুলো রাস্তার ক্ষুধার্ত জীর্ণ শীর্ণ কুকুরগুলোর সামনে রেখে দুহাত পিছিয়ে গিয়ে তৃপ্তি নিয়ে দেখতে থাকে কুকুরগুলোর খাওয়া। এক হাত নেভি ব্লু রঙের হুডির পকেটে, অন্য হাতে মাথার পনিটেলে হাত বুলিয়ে ক্যাপ তুলে দেয় মাথায়। কুকুরগুলো আরাম করে খাচ্ছে। বেশ লম্বা একটা শ্বাস ফেলে সে তা দেখে। যে দেশের দুর্নীতিবাদ সরকারের পাল্লায় পড়ে মানুষগুলোই ঠিকমতো খেতে পারছে না, সে দেশের অবলা প্রাণীগুলোর কথা আর কে ভাববে। থানা চত্বরের সামনে চা কফি শপের সামনে দাঁড়িয়ে দুজন কনস্টেবল তীক্ষ্ণ দৃষ্টিতে দূরে পুরুষালী বেশভূষায় টানটান হয়ে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল শ্যামবর্ণের সুন্দরী তরুণীকে দেখতে থাকে। এই মুখশ্রীটা তাদের কাছে পরিচিত। ইদানিং সাত সকালে জগিং স্যুট পরে এখানে এসে পথের অবলা প্রাণীদের খাবার দিয়ে যায়। গলায় ঝোলানো থাকে দামি ক্যামেরা, সাথে করে নিয়ে আসে একটা গোলাপি রঙের স্কুটি। মেয়েটি কে? বড়লোকের মেয়ে মনে হয় দেখলে। কনস্টেবল দুজনে থানায় নতুন। এই শহরের কোনো স্থানই যেখানে চেনে না, সেখানে এই তরুণীর পরিচয় তারা জানবে কি করে? পাশে এসে দাঁড়া এ থানার আরও একজন কনস্টেবল, কিন্তু সে পুরনো, বিগত 18 বছর ধরেই এ থানায়। নতুন দুজনের দৃষ্টি অনুসরণ করে থানা চত্বরের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা তরুণীকে অবলোকন করে জানো একে? তার কলিগদের বলে ওঠে। কনস্টেবল দুজন মাথা নাড়ায়। পুরনো কনস্টেবল বলে ওঠে, সামিন ইয়াসার মির্জাকে চেনো? দুজনেই মাথা নাড়ায়। পুরনো বয়োজ্যেষ্ঠ কনস্টেবল বলে, এ হচ্ছে সামিন ইয়াসার মির্জার কন্যা। এর বাবার সাথে বেশ কয়েকবার দেখেছি একে। নতুন কনস্টেবল দুজন আর চোয়াল ঝুলে যায়। তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে তরুণীকে দেখবে বলে তাকায়। ততক্ষণে তরুণী স্কুটি স্টার্ট করে রাস্তার ধুলো উড়িয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। উন্মুক্ত চওড়া শরীরটা আয়নার সামনে দাঁড়িয়ে ডানে বায়ে ঘোরাতেই চোখে পড়ে বুকের নিচের কুৎসিক দগদগে দাগটা। একই রকমের একটা দাগ তার ডান বাহুতে রয়েছে, দুটোই গুলির দাগ। এই দুটি তার 3 বছরের ডিফেন্স জীবনের স্মৃতিকে সবসময় তাজা রাখে, কখনো ভুলতে দেয় না তাকে এক মুহূর্তের জন্য। ইহান তাজওয়ার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রয়েছে। ক্যারিয়ার পাল্টিয়েছে, জীবনযাপন করার ধরন পাল্টেছে, স্বভাব পাল্টেছে, শুধু পাল্টাতে পারেনি চুলের স্টাইল। ওটা এখনো সেভাবেই ছেটে ফেলে। যে কোনো আগন্তুক দেখে প্রথমেই জিজ্ঞাসা করে, ভাই আপনি কি ডিফেন্সের কেউ? ইহান তোয়ালে দিয়ে মাথা মুছে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকাতেই মুচকি হাসে। বিছানার উপর একটা নতুন পাঞ্জাবি রাখা। এটা বড় মায়ের কাজ। প্রতি বছর জন্মদিনের এই দিনটা ইহানের শুরু হয় তার বড় মা অদ্রিতা আলোর দেওয়া একটা সুতির পাঞ্জাবি পরে। এটা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে বড় মায়ের। ইহান হাত বাড়িয়ে পাঞ্জাবিটা তুলে নেয়। পাঞ্জাবিটা ধরতেই সে টের পায় কতটা স্নেহ মিশে আছে বড় মায়ের এই পাঞ্জাবিটাতে। পাঞ্জাবিটার রং অফ হোয়াইট। গায়ে চাপে ইহান তাজওয়ার মির্জা আয়নায় নিজেকে দেখে। তার দানবীয় শরীরে মানিয়েছে বেশ। পাঞ্জাবির কলারের কাজটা ঠিক করে ফোঁস শব্দে নিঃশ্বাস ফেলে ইহান তাজওয়ার মির্জা সময় দেখে। সকাল 7:30। এতক্ষণে বাড়ির সবাই নিশ্চয়ই সব আয়োজন শুরু করে দিয়েছে। সে দেরি না করে ঘর থেকে বের হয়। দ্রুত পায়ে হেঁটে চলে যায় নিচতলা লিভিং রুমে। বড় বাবা, ইহান সামনের দিকে এগোচ্ছে। তার দিকে পিঠ দিয়ে ডিভানে বসে চা খাচ্ছিল এ বাড়ির কর্তা সামিন ইয়াসার মির্জা। সম্পর্কে সে ইহান তাজওয়ার মির্জার বড় চাচা। ছেলের কণ্ঠস্বর কানে যেতেই মাথা তুলে তাকায় সে। উঠে দাঁড়িয়ে ঘুরে তাকায়। তার পাশে এসে দাঁড়ায় এই মির্জা বাড়ির আরও দুজন কর্তা। একজন ইহান তাজওয়ার মির্জার বাবা ইলহাম মির্জা এবং আরেকজন তার ছোট চাচা ইসমাম মির্জা। ইহান তাজওয়ার 3 ভাইকে দেখতে দেখতে তার চোখ জোড়ায়, সাথে তার হৃদয় খানিকটা ব্যথিত হয়। সন্তানের কাছে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে চোখের সামনে বাবাকে বৃদ্ধ হতে দেখা। ইহানও দেখছে তার বাবা সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেদের বয়স বাড়িয়ে চলেছে। কত বদলেছে সবাই। ইহানের 3 জন হ্যান্ডসাম বাবার হাতে গোনা কয়েকটা চুল কালো রয়ে গিয়েছে, কিন্তু তারা এখনো শরীরে এই মির্জা বংশের আভিজাত্য ধরে রেখেছে, এখনো বেশ শক্তিশালী এবং বলিষ্ঠ। সামিন ইয়াসার তার ভাইপোর দিকে তাকিয়ে একটা নির্মল হাসি দেয়। ইহান তার জন্মদিনের উপহার পেয়ে যায়। এত বছরে সবকিছু বদলে গেলেও বদলায়নি ইয়াসার মির্জার ওই ভুবন ভোলানো নির্মল হাসি। ইহান এগিয়ে গিয়ে বড় বাবার সাথে কোলাকুলি করে। সামিন ইয়াসার ছেলেকে আন্তরিকতার সাথে জাপটে ধরে পিঠ চাপড় মেরে বলে, জীবনে সবকিছু শুভ হোক তোমার বাবা, শুভ জন্মদিন। ইহান মির্জা একে একে তার বাবা এবং ছোট বাবার সাথে কোলাকুলি করে। ছেলেকে দোয়া এবং শুভেচ্ছা জানিয়ে বুকে টেনে নেয় ইলহাম মির্জা এবং ইসমাম মির্জা। ইহান আশেপাশে তাকায়, তারপর বলে, মা জননীরা কোথায় আমরা? এখানে। রান্নাঘর থেকে একে একে বেরিয়ে আসে এ বাড়ির 3 জন গিন্নি। এ বাড়ির বড় বউ আলো, মেজ বউ ঋতু এবং ছোট বউ পরি। ইহান তাজওয়ার মির্জা ঘুরে তাকায়। তার 3 মায়ের দিকে তাকিয়ে বিনয়ে নুয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে যায় বড় মায়ের কাছে। আলো বড় ছেলেকে আগলে ধরে, 2 চোখ চকচক করছে তার। ইহান নুয়ে যায়। অদ্রিতা আলো ইহানের কপালে চুমু এঁকে দিয়ে বলে, মাশাল্লাহ বাবা, পাঞ্জাবিটাতে ভীষণ মানিয়েছে তোমাকে। তুমি নিঃসন্দেহে তোমার বাবা চাচাদের থেকেও সুদর্শন, সুপুরুষ।
ইহান মির্জা ম্লান হেসে বড় মায়ের স্নেহমাখা হাত দুটো আগলে নিয়ে চুমু খায়। এগিয়ে যায় মায়ের কাছে, পরপর এগিয়ে যায় ছোট মায়ের কাছে। আজকের দিনটা বিশেষ সবার কাছে, কেননা আজ ইহান তাজওয়ার মির্জা নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে পরিবারের সবার সাথে একটু কথা বলে। নয়তো ইহান তাজওয়ার মির্জা স্বল্পভাষী, গম্ভীর। শুধু বোন দুটোর বেলাতেই সে খানিকটা ব্যতিক্রম। খাবার টেবিলে খাবার সাজিয়েছে মির্জা বাড়ির গিন্নিরা। খেতে বসেছে সামিন ইয়াসার, ইসমাম মির্জা, ইলহাম মির্জা এবং ইহান তাজওয়ার। ছেলের সামনে এক বাটি ক্ষীর রেখে আলো বলতে থাকে, আমি খাইয়ে দেবো বাবা। ইহান ম্লান হাসে, ভারী গলায় গমগম করে, আমাকে তুমি এখনো 8 বছর বয়সী ইহানের মতো ট্রিট করো বড় মা? আর ইনু আজ বললো আমি বুড়ো হয়ে যাচ্ছি। তুমি গায়ে বেড়েছ, আমি তোমার দিকে তাকালে আমার ছোট ইহানকেই দেখি, যে তার বড় মায়ের ন্যাওটা ছিল। খেতে খেতে হাত স্থির হয় সামিন ইয়াসারের। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে ইলহাম মির্জার স্ত্রী ঋতুকে বলে ওঠে, সে কই? ঋতু চোখ মুখ খিচিয়ে ভাসুরকে নালিশ দেওয়ার মতো করে বলে, কাল নাক ফাটিয়ে এসেছে, রাত 2 কি 3টে হবে। কিছু জিজ্ঞেস করার আগেই রক্তাক্ত নাক নিয়ে ঘরে ঢুকে আমার মুখের উপর দরজা লাগিয়ে দিল। কত করে বলি আপনাকে ভাইয়া, ছেলেটাকে চাপ দিন, ও আপনাকে ছাড়া কাউকে মানে না। এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইহান তাজওয়ার সহ ইলহাম মির্জা এবং ইসমাম মির্জার চামচের টুংটাং আওয়াজ থেমে যায়। ইলহাম মির্জা বইয়ের মুখে ছোট ছেলের কীর্তি শুনে চোখ মুখ বিকৃত করে। সামিন ইয়াসার হাসে ঋতুকে আশ্বস্ত করে বলে, ও ইরফান মির্জা, মির্জা বাড়ির ছেলে ঋতু। বাড়াবাড়ি করলে লিমিটের মধ্যে থেকে করবে, তুমি টেনশন করো না, আমি বুঝিয়ে বলবো। তারপর ইসমাম মির্জার দিকে তাকিয়ে সামিন ইয়াসার বলে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট একাডেমির প্রফেসর তোমার বন্ধু না? ইসমাম মির্জা হ্যাঁ সূচক জবাব দিতেই সামিন ইয়াসার বলে ওঠে, অ্যাপয়েন্টমেন্ট চাই, বলবি ইয়াসার মির্জা কথা বলতে চাই। পারবি না তুই, পেরো না। আমি তোকে বারবার বলছি, একা একা শুদ্ধকে বড় করতে পারবি না তুই। তুই আমার প্রস্তাবে রাজি হয়ে বিয়েটা করে নে, সাদাতকে বিয়েটা কর। আমি চাই না তোর জীবনটা এভাবে কাটুক। বসার ঘর থেকে ভেসে আসা মুবিনার কথাগুলো নিজের ঘরে বন্ধ দরজার এপাশ থেকে শুনছে প্রেরণা। তার হাতে ফোনের স্ক্রিনে মৃত স্বামীর ছবিটাতে তার দৃষ্টি নিবদ্ধ। মনে মনে অনেক কিছুই বলে ওঠে। এটাই চেয়েছিলেন আপনি? ঠিক এতটা মানসিক যন্ত্রণা দিতেই আপনি আমায় ছেড়ে চলে গিয়েছিলেন না? খুশি হয়েছেন? খুশি হয়েছেন শাওকাত ওয়াসিদ? বাঁকাগুলো মনে মনে আওড়ালেও গলা ধরে আসে তার। ধীরে ধীরে ডান হাতে একবার ছবিটা ছুঁয়ে দিয়ে ফোনটা অফ করে দেয়। তারপর আয়নার সামনে দাঁড়ায়। বন্ধ দরজার আড়ালে সে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছে শাওকাতের মৃত্যুর পর থেকে প্রতিটা দিন। কখনো অন্য কারো প্রয়োজন পড়েনি। আজও সে তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, তোর কাউকে লাগবে না প্রেরণা। বসার ঘরে মুবিনা শরীফ বসে আছে, মুখোমুখি সোফায় বসে আছে তার ভাইজি প্রেরণার 5 বছরের ছেলে শুদ্ধ। হাতে একটা খালনা রোবোকার। এই মাত্র তার নানির কাছ থেকে গিফট পেয়েছে সে। ভীষণ উচ্ছ্বসিত সে। রোবোকারকে সচল করে ইনস্ট্রাকশন দিচ্ছে। মুবিনা কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। ভাইজির ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে পার্স হাতে তুলে নেয়। ওখানে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে ওঠে, ভাব, তোকে সময় দিলাম আমরা। আশা করছি হ্যাঁ বোধক উত্তর পাবো তোর থেকে। আজ চললাম। প্রেরণা শুনছে তার ফুপির কথা, কিন্তু সে ঘর থেকে বের হয় না। যেভাবে আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল ঠিক সেভাবেই তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। শুদ্ধ জন্মানোর পরে ওজন বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল প্রায় 67 কেজিতে। এখন ওজন নেমে দাঁড়িয়েছে 52 কেজিতে। প্রেরণার শীর্ণকায় শরীর এবং ছোটখাটো উচ্চতা দেখে কোনো আগন্তুক মানতে চাইবে না তার বয়স 29-এ গিয়ে ঠেকেছে। সেদিন শুদ্ধর স্কুলে একজন অভিভাবক প্রেরণাকে সরাসরি জিজ্ঞাসা করে বসে, আপনি শুদ্ধর বড় আপু? প্রেরণা বেশ কয়েকবার এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছে। নিজের চেহারার তারুণ্য মুছে ফেলতে একটা সৌন্দর্য ক্রিমও এখন আর লাগায় না গালে। তবু ফর্সা রঙের গাল দুটো থেকে লাবণ্যতা সরছেই না। বাড়িতে প্রেরণার ফুপি মুবিনার অনুপস্থিতি নিশ্চিত করে ঘর থেকে বেরিয়ে আসে। বিগত 20 মিনিট ধরে পুশ-আপ দিয়ে যাচ্ছে মেঝেতে। টপটপ করে শরীর থেকে ঘাম ছুটে গড়িয়ে পড়ছে। মাঝে মাঝে নিঃশ্বাসের শব্দ তীব্র হয়। সে থামে না, থামবার নাম নেই। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হয়। ওপাশ থেকে প্রেরণা মিহিসরে বলে ওঠে, ভাই আমি। প্রীতম থেমে যায়। একটা ঘন ও প্রশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। ট্রেডমিলের উপর থেকে তোয়ালেটা নিয়ে মুখের ঘাম মুছতে গিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। সে ভুলেই গিয়েছিল তার মুখে ক্ষত। এক ঢোকের সাথে যন্ত্রণা গিলে ফেলে সে স্বাভাবিক গলায় জবাব দেয়, 2 মিনিট আপু। 2 মিনিটে নিজের নগ্ন শরীর ঢেকে না একটা ব্ল্যাক ফুল স্লিভ টি শার্টের নিচে। বোতল উঠিয়ে খড়খড়ে গলাটাকে ভিজিয়ে নিয়ে দরজা খুলে দেয়। প্রেরণা ভেতরে ঢুকে প্রীতমের দিকে তাকিয়ে বলে,
প্রণমীকে মিস জেনির সাথে ছাদে পাঠিয়েছি, তোকে ইনফর্ম করলাম। চেঁচামেচি শুরু করে দিস না, আমি আবার ফিশ মার্কেটে যাচ্ছি। প্রীতম ধীর স্থির জবাব দেয়। চলো আমিও যাই তোমার সাথে। প্রেরণা ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার থুতনিতে হাত রেখে ক্ষতটা ভালো করে দেখে। একটা একটা করে বেশ কয়েকটা দাগ বসিয়ে ফেলেছে সুদর্শন এই মুখটাতে, ভীষণ চোখে বিচ্ছে দাগগুলো। সদ্যজাত ক্ষতটাকে ভালো করে পর্যবেক্ষণ করে সে, তারপর বলে ওঠে, তুই কি পাল্টা আঘাত করেছিলি? প্রীতম হ্যাঁ সূচক মাথা নাড়ায় স্পষ্ট স্বরে বলে, আমিও ঘুষি দিয়েছি নাক বরাবর। শুরুটা তো ওই ছেলেটাই করেছিল, তাই না? হ্যাঁ, শুরুটা ওই করে সব সময়। তুমি এইসব কেন জানতে চাইছো? কারণ আমি ওই ছেলেটার বড় ভাইয়ের কাছে বিচার নিয়ে যাব আজ। প্রীতমের ভ্রু কুঁচকে যায়। প্রেরণা খুবই শান্ত, বোনের মুখের দিকে তাকিয়ে প্রীতম বলে ওঠে, তুমি যাবে ইহান তাজওয়ার মির্জার কাছে? কণ্ঠে দৃঢ়তা নিয়ে প্রেরণা বলে, হ্যাঁ, ইহান তাজওয়ার মির্জার কাছে। কালো রঙের মার্সিডিসটা রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে, তাতে হেলান দিয়ে দাঁড়ানো একজন সুদর্শন তরুণ। এক পায়ের হাঁটু খানিকটা ভাঁজ করে গাড়িতেই ঠেকিয়ে রেখেছে সে। সাদা রঙের টি শার্টের উপর ব্লু ডেনিম জ্যাকেট চাপিয়েছে। পায়ে তার একজোড়া ঝকমারি কেটস, চোখে আছে রেবেন সানগ্লাস। তর্জনীতে গাড়ির চাবি নিয়ে চক্রের মতো ঘোরাচ্ছে, সামনের দিকে দৃষ্টি স্থির তার। গোলাপি রঙের স্কুটিটা তড়িৎ বেগে ছুটতে ছুটতে আসছিল যদিও, তবে ঠিক তরুণের সামনে এসে কায়দা করে ব্রেক কষে। তরুণী নিরুদ্বেগ। সামনে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী সুদর্শন তরুণ একটা বাঁকা হাসি এসে চোখ থেকে খুলে ফেলে সানগ্লাস। সামনের স্কুটিতে সুস্থির হয়ে থাকা তরুণীকে উদ্দেশ্য করে বলে ওঠে। ইনশিরা অবিচল তাকিয়ে আছে। তরুণ বলতে থাকে, সরি ফর বিং লেট। ইটস ওকে, এখন পথ ছাড়ো, আমায় যেতে হবে সাইম। নিচু স্বরে বলে ওঠে ইনশিরা। কিসের তারা? সাইম নামের তরুণ ভ্রু নাচিয়ে জানতে চায়। বড় দাদানের পার্টি আজ। আমার সম্বন্ধীর আজ পাত্রে, প্লিজ আমার পক্ষ থেকে উইশ করে দিও। ইনশিরা মুখ বিকৃত করে ঘাড় কাত করে, তারপর বরফ ঠান্ডা গলায় বলে, কি বলবো দাদান, তোমাদের রাইফাল পার্টির সাগর ভুইয়ার ছোট পুত্র সাইম ভুইয়া তোমাকে বার্থডে উইশ করেছে। এটা সাইম হাসে, তারপর বলে, সাহস হলে বলে দিও। আমার তো সে সাহস আছে, তোমার কি সাহস আছে আমার এই সাহস দেখার? সাইম তাকিয়ে ইনশিরার দিকে, তারপর দৃঢ়ভাবে বলে, নয়তো 6টা বছর লেগে থাকতাম না তোমার পেছনে। ইনশিরার মুখভঙ্গি মুহূর্তেই পাল্টে যায়। আগের সে কঠিন খোলস ভেঙে বেরিয়ে বলে, বুঝেছি, খুব সাহসী আপনি, সময় হলে বাকিটা দেখব, এখন সরুন, যেতে হবে। সত্যিই চলে যাবে? 2 মিনিট সময় দিবেন আমাকে? না, এটা লেট লতিফের শাস্তি। আর তুমি মাস্ক পরো, আমাদের দুজনকে এভাবে দেখলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। কথাটা বলে ইনশিরা নিজের হেলমেট পরে স্কুটি স্টার্ট দেয়। সাইমের দিকে তাকিয়ে বলে, বাই, আই উইল কল ইউ লেটার। যে গতিতে এসেছিল ঠিক একই গতিতে স্কুটি নিয়ে ছুটতে থাকে। অটল হয়ে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে সাইম, তারপর হঠাৎ এক রহস্যময় হাসি দিয়ে গাড়িতে উঠে বসে। সকালে নাস্তার টেবিলে এ বাড়ির অর্ধেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয়। নিয়ম অনুযায়ী আজও হচ্ছে। ঋতু বেশ কিছুক্ষণ ধরে উসখুস করে যাচ্ছে স্বামী ভাসুর দেবরের সামনে জরুরি কথাটা তোলার জন্য। আজ দিনটাও ভালো, সবাই ফুরফুরে মেজাজে আছে, বিশেষ করে বড় ছেলে তার। এই একটা দিনে ইহান তাজওয়ার মির্জা তাড়াহুড়ো দেখায় না কোনো। সামিন ইয়াসার ভাইদের সাথে পারিবারিক ব্যবসা সংক্রান্ত জরুরি আলোচনা করছে। বরাবরের মতোই তার ছোট ভাই ইসমাম উদাসীন এসব ব্যাপারে। সে কোশ্চিনকালেও পারিবারিক ব্যবসাতে নাক গলায়নি, সবসময় নিজের পছন্দের পেশাকে প্রাধান্য দিয়ে এসেছে। ইসমাম মির্জা বর্তমানে একটা প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হিসেবে আছেন। মেজো যাকে উসখুস করতে দেখে আলো কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কিছু বলবে ঋতু? বাড়ির পুরুষরা সবাই কথা বন্ধ করে ঋতুর দিকে তাকায়। ইহান মায়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। ঋতু ছেলের দিকে এক পলক দৃষ্টি ফেলে সবাইকে উদ্দেশ্য করে বলে, ইহানের জন্য একটা মেয়ে দেখেছি আমি আর পরীর কলিগের মেয়ে ডাক্তারি পড়ছে। কথাটা ঋতুকে শেষ করতে না দিয়ে ইহান গুরুগম্ভীর স্বরে বলে ওঠে, আম্মা। সাথে সাথে পরী ইহানকে ধমকে ওঠে, তুই চুপ কর, চুপ করে বস। ইহান চুপ হয়ে যায়। ঋতু তার অসম্পূর্ণ কথা শুরু করতে নিলে ইলহাম মির্জা ঋতুকে থামিয়ে দিয়ে বলে, ছেলে যখন সময় চাচ্ছে একটু তাকে সময় দিই। ইলহাম মুখ থেকে কথাটা বের করে মাটিতে ফেলতে পারলেন না। অদ্রিত আলো বলে ওঠে, 31 বছর হয়ে গেল, আর কত সময় দেব ওকে ভাইয়া?
পরে দেখা যাবে হুট করে ওর বড় চাচার মতো কাউকে তুলে এনে বিয়ে করে নিল। সামিন ইয়াসার মাত্রই পারিবারিক আলোচনা শুনতে শুনতে কফির মগে চুমুক বসিয়েছে। স্ত্রীর কথাতে বিষম খেয়ে কাশতে থাকে অনবরত। ঋতু এক গ্লাস পানি ঢেলে এগিয়ে দেয় ভাসুরের হাতে। সামিন পানিটুকু গলায় ঢেলে ধাতস্থ হয়। অক্ষিপল্লব প্রশস্ত করে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। আলো ধীর স্থির দাঁড়ানো, ভাবলেশীন মুখে। পরিবেশটা কেমন গুমোট হয়ে ওঠে। এরই মাঝে পরিমুখে শাড়ির আঁচল চেপে মৃদু হেসে ওঠে। সামনে তার দুজন ভাসুর বসে খাচ্ছে, সেদিকে তার খেয়াল ছিল না। ইসমাম মাথা তুলে স্ত্রীর দিকে তাকায়। তার ভ্রুযুগল গুটিয়ে মাঝখানে এসেছে। শ্বাস ফেলে মনে মনে আওড়ায়, একটুও বদলালো না এত বছরেও। স্বামীর কঠিন দৃষ্টি দেখে পরি হাসি থামিয়ে চুপ হয়ে যায়। ইলহাম বড় ভাবির বিরোধিতা করে। ভাবি, ওটা আমার ছোট ছেলে। ইরফান মির্জাকে নিয়ে যদি বলতে হবে তবে মেনে নিতাম। ইহান তাজু আর চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। আলো কড়া গলায় ছেলেকে বলে, উঠছো কেন? বসো, মেয়ের ছবি দেখবে তুমি। বড় মা তারা আছে, ছেলেগুলো অপেক্ষা করছে আমার। আজ তাড়াতাড়ি ফিরবো। ইহান সবার মুখের দিকে এক পলক তাকিয়ে ঘুরে দাঁড়ায়। তারপর পাঞ্জাবির হাতে গুটিয়ে নিতে নিতে পরীকে উদ্দেশ্য করে বলে, ছোট মা, তুমি চেম্বারে বসো তো, চলো আমি পৌঁছে দিচ্ছি। নিজের ওয়ালেট আনতে দোতলায় উঠে ইহান। ছেলে প্রস্থান করলে একে একে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় ইসমাম মির্জা এবং ইলহাম মির্জা। ঋতু আর পরি তাদের স্বামীদের অনুসরণ করে পা বাড়ায় শোবার ঘরের দিকে। বাড়ি থেকে বের হবার আগে স্বামীর এটা ওটা টুকটাক জিনিসপত্র এগিয়ে দেওয়াটা নিয়ম বানিয়ে রেখেছে এই মির্জা বাড়ির বউয়েরা। খাবার টেবিলে বাকি রইল সামিন ইয়াসার মির্জা এবং তার সহধর্মিনী অদ্রিতা আলো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আলোর মুখভঙ্গি শান্ত, সামিনেরও তাই। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সে স্ত্রীকে গম্ভীর স্বরে বলে, ছেলে মেয়েগুলোর সামনে পুরনো দিনের কথা না টেনলেই হয় না। রীতিমতন আমার সম্মান ধরে টান মারো আছিয়া। আলো অবিচল অচপল কণ্ঠে বলে, আজ থেকে ২৬ বছর আগে কাজটা করার সময় এসব কথা মাথায় আনা উচিত ছিল। সামিন তর্ক বাড়ায় না। অঘোষিত মৌখিক যুদ্ধে হার তার নিশ্চিত, তাই সে পরিশ্রম বাঁচে, অগ্রিম হার মেনে উঠে দাঁড়ায়। শুধু অস্ফুট স্বরে বলে, অফিসের ব্যস্ততা আছে, কিছু লাইসেন্স রিনিউ করাতে হবে, ওদিকটা সব গুছিয়ে দিয়ে যাব। লোকবল আসবে, এতিমখানাগুলোতে প্রথমে খাবে, সামলাতে পারবো না। ২৬ বছর ধরে আসতো ইয়াসার মির্জাকে সামলে এসেছি। এখন ভরসা করা বা না করা আপনার বিবেচ্য বিষয়। টেবিল গোছাতে গোছাতে পাল্টা জবাব দেয় আলো। সামিন ইয়াসার আর একটা শব্দ বাড়ায় না। হেলে দুলে সিঁড়ির দিকে পা বাড়ায়, বিড়বিড় করে আওড়ায়, সামলাতে পারবো না। সংসার সুখের হয় পুরুষের গুণে, চুপচাপ সে যদি বউয়ের খোটা শুনে। কিছু বললেন মেয়র সাহেব? না না, ইদানিং কানে বেশি শুনছো আসিয়া। ৫৮ বছর ধরে অনমনীয় আভিজাত্য নিয়ে টানটান হয়ে দাঁড়িয়ে থাকা শান্তিনীরের গেটের সামনে এসেই স্কুটির ব্রেক কষে ইনশিরা। গেটের দারোয়ান আসাদ ছুটে এসে লোহার গেটটাকে একপাশে সরিয়ে দেয়। ইনসিরা স্কুটি নিয়ে ভেতরে ঢুকে। ধবধবে সাদা রঙের এই ঝাঁ চকচকে বাড়িটা সম্ভবত এই শহরের সব থেকে পুরনো দালান। এই শতাব্দীর মধ্যবর্তী সময়ে এরকম সাবেকি ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি কোথাও নেই। যদিও রেনোভেশনের পরে বাড়ির ডিজাইন কিছুটা বদলেছে, অবকাঠামো পরিবর্তিত হয়েছে, তবুও খুব আলাদা লাগে। পার্কিং হাউসে স্কুটিটাকে না ঢুকিয়ে পোর্চের সামনে এনে দাঁড় করায় ইনশিরা। এরপর বেশ তাড়াহুড়ো করে নামে। প্রথমে স্কুটির ব্যাকপার্ট উঠিয়ে সেখান থেকে একটা সিল্কে ৭ রঙা স্কার্ফ ওড়না বের করে গলায় পেঁচিয়ে নেয়। ইনশিরা জানে এটা না পেঁচিয়ে অন্তর্মহলে পা রাখার সাথে সাথে তার ঝাঁসি কিরানি মাতারানী অদ্রিতা আলো, ওয়াইফ অফ সামিন ইয়াসার মির্জা, বজ্রপাতের ন্যায় তার উপর আছড়ে পড়বে। চুলের মুঠি ধরে বলবে, এই তোর ওড়না কই? তাই সুবোধ তরুণীর মতো আগে ভাগে ইনশিরা ফাঁসি নিয়ে নেয় গলাতে। এ বাড়িতে গরমে মরে যাও অথবা বেঁচে থাকো। ইনশিরা আর ইনা ওড়না রেখে হাঁটতে পারবে না। গলায় ফাঁস লাগিয়ে ইনশিরা হাতে তুলে নেয় একটা শপিং ব্যাগ, যেটাতে আছে বড় দাদানের জন্য গিফট। ফিশ মার্কেট থেকে ফিরে এই প্রেরণা গোসল সেরে নেয়। তার দৈনন্দিন জীবনের সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে ফিশ মার্কেটে যাওয়া সপ্তাহে ৪ দিন। এছাড়া কোনো উপায় নেই তার। মাছগুলো বেছে বেছে তাকেই কিনতে হবে, স্টাফদের দিয়ে সব হয় না। কোমল তনুতে বাথরোব জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রেরণা। আলমারির কাছে গিয়ে বেছে বেছে নীল সুতোর কাজ করা অফ হোয়াইট শাড়িটা বের করে নিজেকে তৈরি করে ঘর থেকে বের হয়। ডাইনিং টেবিলে শুদ্ধ বসে বসে ঝিমোচ্ছে। প্রেরণা তাড়াহুড়ো লাগিয়ে ছেলের কাছে এসে পিঠ ডলে দিয়ে বলে, ঘুমাই না বাবাই, স্কুলের বাস এসে যাবে। শুদ্ধ নড়ে চড়ে ওঠে। সাত সকালে নানি আসার পরে ঘুমটা কেটে গিয়েছিল, এখন আবারও ছোট ছোট চোখের পাতা ভারী হয়ে আসছে। আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না 5 বছরের শুদ্ধের। পাছে মাম্মা বকুনি দেয়, তাই মুখ ফুটে কিছু বলছেও না। তবে সে প্ল্যান করেছিল কথাটা মামা অথবা খালামণিকে বলবে।
প্রেরণা যখন ছেলেকে তাড়া দিয়ে যাচ্ছে তখনই পাশের ঘর থেকে শ্রুতিমধুর সুরে ভেসে আসে রবি ঠাকুরের গান। প্রেরণা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে সে গান। আশেপাশে তাকিয়ে কিচেনে অবস্থানরত 50 মিস জেনিকে জিজ্ঞাসা আজ ছাদ থেকে জলদি ফিরলো কেন মহারানী? করে। গভর্নেস জেনেলিয়া কেক বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্বভাব সুলভ মিহিস্বরে জবাব দেয়, অ্যাপার্টমেন্টের মালিকের ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে ছাদে চলে গিয়েছিল হঠাৎ। প্রেরণা শুদ্ধর মুখে 1 চামচ কর্নফ্লেক্স তুলে দিয়ে বলে ওঠে, ওষুধটা সময় মতো খাইয়ে দেবেন ওকে। মিস জেনি ঘাড় কাত করে আশ্বস্ত করে প্রেরণাকে। প্রণমী শ্বাস ফেলে। গলায় সুর উঠেছে শেষমেশ। স্বস্তিতে চোখের পলক ঝাপটায়, হাসি মিষ্টি হাসি। দুদিনের সর্দি কাশিতে গলার অবস্থা হয়েছিল বেহাল। মিস জেনির জাদুর টোটকা গলায় পড়তেই গলা ঠিক হয়ে গিয়েছে। মিস জেনিকে একটা লম্বা ধন্যবাদ দিতে হবে। হাত বাড়িয়ে বিছানায় বালিশের নিচ থেকে হাতড়ে হাতড়ে ওয়াজটা তুলে নিয়ে সচল করতেই যন্ত্রটা প্রণমীকে সকালের সময় জানিয়ে দেয়। এখন সময় সকাল 8টা। প্রণমী বেড ধরে ধরে উঠে দাঁড়ায়। ছড়িটা কোথায় রেখেছে সে জানে না। হাত বাড়িয়ে বিছানা, বেডসাইড টেবিল সব হাতড়ে যাচ্ছে। মিস জেনিকে ডাকতে গিয়েও ডাকে না। ছড়িটা প্রণমীর ড্রেসিং টেবিলের উপরে রাখা ছিল। খুঁজে পেয়ে প্রণমী ম্লান হাসে, অস্ফুট স্বরে বলে, লাঠি। শুদ্ধর স্কুল বাস প্রেরণাদের অ্যাপার্টমেন্টের সামনে এসে থামে। ঘড়ি ধরার সময় ঠিক 8:30। প্রেরণা ছেলেকে নিয়ে গেটের বাইরে 8:25 এসে দাঁড়িয়েছিল। গলায় ওয়াটার বোতল ঝুলানো, কাঁধে স্পাইডারম্যানের ছবি আঁকা নীল রঙের স্কুল ব্যাগ। ইউনিফর্মের রং সাদা এবং নেভি ব্লু প্যান্ট। চুলগুলো মাম্মা খুব সুন্দর করে সেট করে দিয়েছে। একেবারে পরিপাটি স্টুডেন্ট বেশে ভদ্রভাবে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে ছাত্র, এবার প্লে 1-এর। 3 মাস হলো তার ছাত্র জীবন শুরু হয়েছে। মোটামুটি কাছে একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছে তাকে। স্কুলের বাস এসে থামে। শুদ্ধর নবাগত বন্ধুরা সবাই বাসের জানালা দিয়ে উকি দেয়। হাত নেড়ে শুদ্ধকে গুড মর্নিং জানাচ্ছে। শুদ্ধ চুপচাপ এগিয়ে যায় বাসের দিকে। তাদের ক্লাস টিচার শুদ্ধকে তুলে নেয় বাসে। নিজের নির্দিষ্ট সিটে বসে জানালা দিয়ে মুখ বাড়িয়ে মাম্মাকে টাটা দেয় শুদ্ধ। প্রেরণা ছেলেকে হাসি মুখে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়ায়। হাতে বেশি সময় নেই, আজ অনেক কাজ। ত্রস্ত পায়ে গিয়ে লিফটের বাটন টিপে দাঁড়িয়ে অপেক্ষারত অবস্থায় আজকের দিনের সময়সূচি ভাগ করে নেয়। সুতির শাড়িটার আঁচল সেই কখন তার ডান কাঁধ থেকে খসে পড়েছে খেয়াল করেনি প্রেরণা। লিফটের দরজা খুলতেই ব্যস্ত ভঙ্গিতে ভেতরে পা বাড়াতেই থমকে যায় সে। লিফটে দাঁড়িয়ে আছে অ্যাপার্টমেন্টের মালকিনের একমাত্র ছেলে রাদীপ। প্রেরণা কপাল কুঁচকে যায়। সে চেষ্টা করে মুখভঙ্গি স্বাভাবিক রাখার, কিন্তু তার মুখ বিবরের কানায় কানায় চেয়ে আছে অস্বস্তি। এই রাদীপ নামে 24 ছেলেটার দৃষ্টিতে সে বারবার অন্য কিছু খুঁজে পায়। বিরক্ত লাগে প্রেরণার। রাদীপ ফুরফুরে মেজাজে প্রেরণাকে জিজ্ঞাসা করে, ভালো আছো প্রেরণা আপু? গম্ভীর স্বরে জবাব দেয় প্রেরণা। লিফটে রাদীপ আর সে ব্যতীত কেউ নেই। রাদীপ প্রেরণাকে দেখে যেন আকাশের চাঁদ পেয়ে যায়। কামক দৃষ্টি ছোঁয়াতে থাকে প্রেরণার শরীরে। তার দৃষ্টি এসে থামে প্রেরণার সুডোল কোমরে। সবসময় প্রেরণার শাড়ির আঁচল ডান কাঁধে জড়িয়ে থাকে বিধায় তার দেহের ভাঁজ অনুমান করা মুশকিল। কিন্তু আজ রাদীপ দেখে নিয়েছে। নিজের সৌভাগ্যে রাদীপ খুশি। লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেরণার কোমরের দিকে। চোখ বন্ধ করে একটা আফসোসে নিঃশ্বাস ছাড়ে সে। কবে ওই সুগঠিত কোমর পেঁচিয়ে ধরবে তার দুহাতে। ইচ্ছে করছে এক্ষুনি লিফটে ওই শাড়ির আঁচল সরিয়ে মেধি নরম পেটে চুমু খেতে। প্রেরণার ফর্সা গাল দুটোর মতো তার শরীরটাও নিশ্চয়ই অনেক ফর্সা। প্রেরণার অস্বস্তি বাড়তে থাকে। হঠাৎ খেয়াল আসে তার শাড়ির আঁচল ডান কাঁধ থেকে খসে পড়েছে। সাথে সাথেই টান মেরে সে নিজেকে জড়িয়ে নেয়। রাদীপ লিফটের একপাশে দাঁড়িয়ে বাঁকা হাসি হাসে মনে মনে আওড়ায়, যা দেখার দেখে ফেলেছি ডিয়ার প্রেরণা যান, সুযোগ পেলে আরো দেখবো, সবটা দেখবো। লিফট 9 তলায় এসে ভিড়তেই ত্রস্ত পায়ে প্রেরণা বেরিয়ে যায়। সকাল সকাল এই অস্বাভাবিক বিদঘুটে চাহনির ছেলেটাকে দেখতে পেয়ে প্রথম দফায় তার মুড নষ্ট হয়ে গিয়েছে। ঘরে ঢুকে তাড়াহুড়ো করে নিজের পার্স ব্যাগ উঠিয়ে জেনেলিয়াকে সবটা বুঝিয়ে দিতে থাকে প্রেরণা। তখনই গুটি গুটি পায়ে দরজার বাইরে এসে দাঁড়ায় প্রণমী। প্রেরণা বোনকে দেখতে পেয়ে আদেশের সুরে বলে, ভদ্র মেয়ে হয়ে থাকবি। মিস জেনি যা ঔষধ দিবে খেয়ে নিবি। কোথাও বের হতে হবে না। বিকেলে ছাদে যাওয়ারও প্রয়োজন নেই, ঠিক আছে? প্রণমী মুখে হাসি নিয়ে বোনকে উদ্দেশ্য করে বলতে থাকে, তাই তো, আমি অন্ধ মানুষ, বারবার ছাদে গিয়ে দেখোটাই বাকি। কথাটা বলে শেষ করতে প্রণমী মৃদু আর্তনাদ করে ওঠে। প্রীতম বোনের কান মলে দিতে দিতে গম্ভীর স্বরে বলে, খুব কথা শিখেছো তুমি, একেবারে চড়িয়ে দাঁত ফেলে দেব। প্রণমী বলতে থাকে, অন্ধ হলে নিজেকে আর কি বলবো, দৃষ্টি প্রতিবন্ধী বলা যেতে পারে। প্রেরণা ধমকে বলে, যা গিয়ে গান বান, পাকা পাকা কথা বলতে হবে না, যা। মিস জেনি ওকে নোভেল পড়ে শোনান, যান। জেনেলিয়া ঘাড় কাত করে প্রণমীকে এসে ধরে নম্র স্বরে বলে, চলো মামুনি, ঘরে চলো।
প্রণমী চলে যেতেই প্রীতম প্রেরণাকে বলে ওঠে, উন্নতি দেখছো ওর? ট্রিটমেন্ট বাদ দেওয়া যাবে না। বলতে বলতে আঁচল ডান কাঁধে টেনে নিয়ে ব্যাগটা তুলে নেয় প্রেরণা। প্রীতম বোনকে বলে, সোজা রেস্তোরাঁয় যাবে? না, তবে ইহান তাজওয়ার মির্জার পার্টি অফিসে। আপু বাদ দাও, আমারটা আমি বুঝে নেব। এখন আর বাদ দেওয়া যাবে না ভাই, দরকার পড়লে সামিন ইয়াসের মির্জার কাছে যাব আমি। প্রেরণা কথাটা শেষ করে দ্রুত পায়ে অ্যাপার্টমেন্টের সদর দরজার নিকটে যায়। প্রীতম তার বড় বোনকে চেনে, একবার যেটা মাথায় ঢুকে যায় তা করেই ছাড়বে এই জেদি মহিলা। সে দ্রুত নিজের শার্ট পাল্টে বোনের পিছু পিছু যায়। যদিও সে তার আপুকে চেনে, খুবই ঠান্ডা মাথার জেদি মেয়ে, সিন ক্রিয়েট করবে না, তবুও সে ভরসা করতে পারছে না। একজন নেতা শ্রেণীর মানুষের কাছে তার নিজের ছোট ভাইয়ের নামে নালিশ নিয়ে যাওয়াটা খুব সহজভাবে দেখবে না শামিন ইয়াসার মির্জার ভাইপো ইহান তাজওয়ার মির্জা, কখনই না। এক প্রকার লাফিয়ে প্রীতম প্রেরণার স্কুটারে উঠে বসে। প্রেরণা প্রীতমের দিকে তাকিয়ে বলে, তুই কোথায় যাচ্ছিস? তোকে তো প্রয়োজন নেই, আমি একা গিয়ে কথা বলবো। নাম। দরজায় টোকা দেওয়ার প্রয়োজন বোধ করলো না ইনশিরা, হুড়মুড় করে ঢুকে পড়ল। শুভ্র পাঞ্জাবির উপর কোটি চাপিয়ে বোতামগুলো লাগিয়ে নিচ্ছিল ইহান। এক্ষুনি সে বের হবে। পার্টি অফিস থেকে একটার পর একটা ফোন কল আসছে। আওয়াজ পেয়ে ইহান ঘুরে দাঁড়ায়, চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে বলে ওঠে, কার নাক ফাটিয়ে এসি? ইনশিরা হাঁপাতে হাঁপাতে ভাইয়ের কম্পিউটার টেবিলের সামনে চেয়ার টেনে বসে হাতের গিফট বক্সটা ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন দাদান, আরো 100 বছর আমি তোমাকে উইশ করতে চাই। ইহান তাজওয়ার হেসে হাত বাড়িয়ে বক্সটা নেয়, নম্র স্বরে বলে, থ্যাংক ইউ সো মাচ। ইনশিরার সাথে সাথে উঠে দাঁড়ায়। দাদানকে সে অগাধ ভালোবাসলেও তার সাথে সে ইনায়ের মতো আহ্লাদ করতে পারে না। ইনশিরা কারোর সাথে আহ্লাদ করে কথা বলতে পারে না। নানুমণি এজন্যে ইনশিরাকে বলতো আলোর ফটোকপি, যার জিহবায় কোনো মধু নেই, গুছিয়ে দুটো কথাও বলতে জানে না। ভাইকে বিদায় জানিয়ে ঘর থেকে প্রস্থানের নিমিত্তে পা বাড়াতেই পেছন থেকে ইহান ডেকে ওঠে। ইনশিরা দাঁড়িয়ে যায়। ইহান বলে ওঠে, ইনশিরা স্তম্ভিত, বাকরুদ্ধ, কিংকর্তব্য বিমূঢ়। ইহান তার লম্বা পা ফেলে বোনের মুখোমুখি দাঁড়ায়। ইনশিরা খুব ভালো করে চেনে বড় দাদানকে, খুব সহজে পড়ে ফেলে মানুষের মাইন্ড। তাই সে সাথে সাথে কপাল কুঁচকে কিছু একটা মনে করার ভান করে বলে ওঠে, শাইম ভুইয়া? ও হ্যাঁ, আসলে ক্যাম্পাসে একটা ঝামেলা হয়েছিল। ওর দলের একটা ছেলে ফার্স্ট ইয়ারের এক জুনিয়রকে টিস করেছিল, সেটা নিয়েই ওকে ওয়ার্ন করেছি, খুব করে ওয়ার্ন করেছি। তরতর করে ঠোঁটের আগায় যা পেল বলে দিল ইনশিরা। তাকিয়ে আছে দাদানের দিকে। ইহানের চোখ দেখে মনে হলো সে বিশ্বাস করে নিয়েছে। ইনশিরা পা থেকে মাথা অবধি দেখে বলে ওঠে, বুঝলাম, তবে ওর সাথে ফার্দার কোনো ঝামেলা বাঁধবি না, সরাসরি এসে আমায় বলবি, বাকিটা আমি সামলে নেব। ইনশিরার কাত করে ভাইকে আশ্বস্ত করে সে তাই করবে। ইহান তাজওয়ার বোনের মাথায় স্বভাবসুলভ হাত বুলিয়ে লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে প্রস্থান করে। ইনশিরা আতঙ্কে জমে গিয়েছে, কানে বাজছে সাইমকে বলা নিজের বাক্যটা, আমার তো সাহস আছে। সত্যি কি সাহস আছে ইনশিরার? তাহলে দাদানের সামান্য জিজ্ঞাসাবাদে এমন হাঁটু কাঁপবে কেন তার? নিজেকে জিজ্ঞাসাবাদের মুহূর্তে ইনায়া ঢুকে পড়ে ইহানের ঘরে। ঢুকতেই হাঁপাতে থাকে সে বুকে হাত দিয়ে। ইনশিরার ভাবুক দৃষ্টি বোনের মুখ বিবরে গিয়ে থামে। ইনা এদিক ওদিক তাকিয়ে স্বভাবসুলভ আটকে উঠে বলে, দাদান চলে গিয়েছে? যা, গিফটটা দিতে পারলাম না যে। রাতে দিয়ে দিস। ইনায়া বোনের দিকে এগিয়ে আসে, অভিযোগ নিয়ে বলে, তুমিও মনে করিয়ে দিলে না, কেউ মনে করিয়ে দিল না। সারাক্ষণ দরজা বন্ধ করে পড়াশোনা রেখে রোমান্টিক সিরিজ দেখিস দুনিয়ার হুঁশ জ্ঞান হারিয়ে। তুই ঘরে জীবিত নাকি মৃত সেটাই তো কেউ জানি না আমরা। খাচ্ছিস আর মোটা হচ্ছিস দিনকে দিন, লাইফলেস কোথাকার। বোনকে অনর্গল কথাগুলো শুনিয়ে ইনশিরা চিন্তিত ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায়। ইনা ইহানের স্টাডি টেবিলের উপর গিফট বক্সটা রেখে তার আয়নার সামনে দাঁড়ায়। আপু কি বলে গেল এইমাত্র? সে মোটি হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর কথা! সরকারি কলেজ রোডের পশ্চিমে বাগানবাড়ি পয়েন্টের ঝা চকচকে রাস্তা দিয়ে স্কুটার এগিয়ে যাচ্ছে। আর 2 মিনিটের মতো রাস্তা পেরোলে ইহান তাজওয়ারের দলীয় অফিস। এ শহরে আসার পর প্রেরণা 5 বছরে কখনো ইহান তাজওয়ারের দলীয় অফিসে যায়নি, সামনাসামনি দেখাও হয়নি। তবে সে চেনে অফিসটা। ইহান তাজওয়ারের পার্টি অফিস বিল্ডিং এর সামনে রাস্তার বিপরীতে প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে সে বহুবার এসেছে। স্কুটার পার্টি অফিসের ঠিক সামনে দাঁড়িয়ে যায়। প্রেরণা নেমে হেলমেট খুলে নেয়। প্রীতমকে সে সাথে করে আনেনি, আগে সে কথা বলবে বলে ঠিক করে নেয়। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। পার্টি অফিস বিল্ডিং এর ঠিক সামনে একটা BMW পার্ক করে রাখা, গাড়িটা সম্ভবত নেতার। এগিয়ে গিয়ে কলাপসেবল গেটের কাছে সিকিউরিটি গার্ডের সামনে দাঁড়িয়ে পড়ে প্রেরণা।
সিকিউরিটি গার্ড শুকনো গলায় বলে ওঠে। কাকে চাই? প্রেরণা বলে ওঠে, ইহান তাজওয়ার মির্জাকে। সিকিউরিটি গার্ড প্রেরণার কাটকাট কণ্ঠস্বর শুনে খানিকটা ভড়কে যায়, তারপর আমতা আমতা করে বলে ওঠে, কি দরকার? আপনি কি ইহান তাজওয়ার? আমার তো তাকে দরকার, মানে যা বলবো তাকেই বলতে হবে আমার। তার সাথে কথা বলতে চাই আমি। সিকিউরিটি গার্ড প্রেরণার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলে, একটু দাঁড়ান, আমি কল করছি ভিতরে। কি নাম আপনার? প্রেরণা গলার স্বর খানিকটা উঁচু করে বলে ওঠে, প্রেরণা। আমার নাম প্রেরণা হাসান। অফিসের অভ্যন্তরে আজ দলের ছেলেরা মিলে পুরো অফিসটাকে সাজাচ্ছে। তাদের প্রাণপ্রিয় সভাপতি ভাইয়ের জন্মদিন বলে কথা। যদিও ভাই এসে অনেক রাগারাগি করেছে, ইহান সাংগঠনিক কিছু কাগজপত্র দেখছিল। সামনে সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কিছু কাজের সূচি লিখে ফেলে সে সাধারণ সম্পাদককে দিয়ে। আচমকা কাগজগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে ডেস্কের সিসিটিভি ক্যামেরায় মনিটরে রাখতে স্থির হয় তার। গেটের কাছে একজন মেয়ে সিকিউরিটি গার্ডের সাথে দাঁড়িয়ে কিছু বলছে। ইহান মেয়েটিকে দেখে, আগেরকার বাঙালি মেয়েদের মতো শাড়ি পরেছে। শাড়ির রংটা নীল সাদা, বেশ সাদামাটা বেশভূষা। এক কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ, অন্য কাঁধে শাড়ির আঁচল টেনে তুলেছে। এই রূপটার সাথে ইহান তাজওয়ার অত্যন্ত পরিচিত। ভ্রুযুগল গুটিয়ে আসে তার। বড় মা? হ্যাঁ, একেবারে বড় মায়ের মতো বেশভূষা। হাতের কাগজগুলোর কথা বেমালুম ভুলে ইহান তাজওয়ার মনিটরে তাকিয়ে আছে। আজকাল সাংস্কৃতিক ফাংশন ছাড়া দেশীয় মেয়েরা শাড়ি পরে না, এই মেয়ে কেন পড়েছে? মুহূর্তে ইন্টারকম বেজে উঠলে ইহান মনিটরে দৃষ্টি নিবদ্ধ রেখে কলটা রিসিভ করে। ওপাশ থেকে সিকিউরিটি গার্ড বলে, ভাই। ভদ্রমহিলা পরিচয়? ভাই নাম বলেছে প্রেরণা হাসান, আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। কল কাটে। ইহান মনিটরের দিকে তাকিয়ে ভদ্রমহিলা কলাপসেবল গেট পেরিয়ে মেন বিল্ডিং এ ঢুকছে। ইহান তাজওয়ার পাশে দাঁড়ায় দলের ক্রীড়া সম্পাদক নাহিদ। মনিটর থেকে দৃষ্টি না সরিয়ে নাহিদকে শুধায়, ভদ্রমহিলাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, চিনিস ভদ্রমহিলাকে? নাহিদ ঘাড় কাত করে চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, চিনি তো। কে? আরে ইনি তো সাদে আহ্লাদে হোটেলের স্বত্বাধিকারী। ইহান তাজওয়ার নাহিদের দিকে তাকায়, ধিমি আওয়াজে বলে ওঠে, সাদে আহ্লাদে রেস্তোরাঁ মালিক? ভেতরের মিটিং রুম থেকে দলের ছেলেরা উকি দিয়ে দেখার চেষ্টা করছে কোনো মেয়ে এসেছে এই সময় ভাইয়ের কাছে। অফিসে ঢুকে প্রেরণা সরাসরি ইহান তাজওয়ারের সামনে গিয়ে দাঁড়ায়। না, তার চিনতে ভুল হয়নি। সরাসরি না দেখলেও লোকটাকে সামাজিক গণমাধ্যমে প্রতিদিন দেখে। ইহান তাজওয়ার কিছুটা অবাক চোখেই তাকিয়ে আছে। একটা জিনিস তার খুব অদ্ভুত লাগছে, তার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার চোখের মনি সমুদ্র নীল। এতক্ষণ মনিটরে খেয়াল করেনি। কোনো বাঙালি মেয়ের এমন সমুদ্রের মতো নীল চোখ ইহান তাজওয়ার এর আগে দেখেনি। শুরুতেই প্রেরণা বিনয়ের সহিত সালাম দেয় ইহানকে। ইহান তাজওয়ার দ্বিতীয় দফায় স্বাভাবিক দৃষ্টি দিয়ে প্রেরণাকে দেখে নিরেট ভারী স্বরে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম, বসুন। প্রেরণা তার ডান পাশে রাখা চেয়ারটা টেনে বসে। সরাসরি তাকায় ইহান তাজওয়ারের চোখের দিকে। কয়েক মুহূর্ত পলক ফেলে প্রেরণাকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করে নেয় ইহান। খুব সম্ভবত মেয়েটি বয়স জোড়া, তাই সঠিক বয়স ইহান অনুমান করতে পারছেন না। হতে পারে 24 কি 26, আবার এও হতে পারে 29 কি 30। আপনার পরিচয়? ভারী স্বরে জিজ্ঞাসা করে প্রেরণাকে। আমি প্রেরণা হাসান, কাজীপাড়া রোডে থাকি। হ্যাঁ তো বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি এসেছি বিচার নিয়ে। অবিচল তাকিয়ে আছে প্রেরণা। বিচার? ইহান তাজওয়ার ভ্রু কুঞ্চিত করে। প্রেরণা অচপল কণ্ঠে বলতে থাকে, জি। কার মানে? আপনার ভাই ইরফান মির্জার নামে। শান্ত স্বরে বলে ওঠে প্রেরণা। ইহান তাজওয়ার মির্জা খানিকটা চমকায়, কিন্তু তার মুখভঙ্গি স্বাভাবিক। প্রেরণা নামের ভদ্রমহিলা তার চোখের দিকেই তাকিয়ে আছে। তার দৃষ্টি শান্ত, অনমনীয়। অবশিষ্ট দুটো পেনকিলার পাতা থেকেই খসিয়ে নিয়ে পাতাটাকে বিনে ছুঁড়ে মারে ইরফান। হাত বাড়িয়ে ওয়াটার বোতল উঠিয়ে পেনকিলার দুটো খেয়ে নেয়। রাতে বিশেষ অনুভব করেনি, ব্যথাটা এসেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন ব্যথাটা বেশ বেড়েছে। আয়নার সামনে গিয়ে নিজের মুখটাকে দেখতে থাকে ইরফান মির্জা। মুহূর্তে মাথায় রক্ত উঠে যায়। এরপর ওই প্রীতমকে সামনে পেলে মেরেই দিবে, একটুও ভাববে না সে। স্বভাবে মোটেও স্থির নয় মির্জা বাড়ির ছোট ছেলে ইরফান মির্জা। শরীরে আঘাত নিয়েও অস্থির হয়ে পায়চারি করছে, যেন অদৃশ্য কোনো বস্তুর সাথে শ্যাডো বক্সিং করে যাচ্ছে। ইরফান, ওপেন দ্য ডোর। আলো দরজায় টোকা দেয়। ইরফান নাক থেকে হাত সরিয়ে নিয়ে তার উন্মুক্ত শরীর ঢাকতে একটা টাওয়েল তুলে কাঁধে ঝুলিয়ে নেয়। সে শুধুমাত্র একটা 3/4 প্যান্ট পরে আছে। একটা টিস্যু পেপার দিয়ে নাক চেপে ধরে গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে আছে আলো এবং ঋতু। আলোর হাতে একটা ফার্স্ট এড বক্স। সে শান্ত চোখে ইরফানকে দেখে পরপর বলে ওঠে,
নাক থেকে হাত সরাও। ইরফান বাধ্য ছেলের মতো নাক থেকে হাতটা সরিয়ে নেয়। আলো আর ঋতু ঘরের ভেতরে ঢুকে ইরফানকে একটা চেয়ার টেনে বসার নির্দেশ দিয়ে আলো ফার্স্ট এড বক্স খুলতে খুলতে বলতে থাকে, 26 বছরের একজন পুরুষ তুমি। তোমার এর বয়সে তোমার পাপা এক বাচ্চার বাবা ছিল, বিজনেস সামলেছে। ইরফান, তোমার মনে হয় না তোমার এখন বড় হওয়া উচিত? ইরফান বড় মায়ের কথার কোনো জবাব দেয় না, শুধু বসে আছে চুপচাপ। বলিষ্ঠ হাত দুটো মুষ্টিবদ্ধ করা আলো বলতে থাকে, সমস্যা কি ওই ছেলেটির সাথে তোমার? পরিষ্কার করে বলো তো। মেডিসিনে তুলো ভিজিয়ে ক্ষতস্থানে চেপে ধরতে ইহান মৃদু আর্তনাদ করে ওঠে। পরক্ষণে যন্ত্রণাটুকু গিলে নেয় দাঁতে দাঁত চেপে। হুমায়রা আর ঋতু জায়ের পেছনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আলো ও ওয়ান টাইম ব্যান্ডেজ ইরফানের মুখমণ্ডলের বিভিন্ন স্থানে লাগিয়ে দিয়ে বলতে থাকে, তোমার বড় বাবা তোমাকে অ্যাঙ্গার এঙ্গেজমেন্ট ক্লাবের মেম্বার বানিয়ে দেবেন। নিজেকে শুধরে নাও, লাইফলেস হয়ে থেকো না। ইরফান চেয়ারে ঠেসেই বসে থাকে। বড় মায়ের কড়া কথা সে হজম করে নেয়, কখনো বেয়াদবি করে না বড় মায়ের সাথে। ঘরের বাইরে থেকে উকি দিচ্ছিল ইনশিরা আর ইনায়া। আলো আর ঋতু বেরিয়ে যায়। ইনশিরা আর ইনায়া দরজার কাছে দাঁড়িয়ে ইরফানের মুখের দিকে তাকিয়ে থাকে। ইরফান দুবোনকে দেখে মুখে চবর্গীয় শব্দ করে বলে, তোরাও জ্ঞান দিবি? আয় দিয়ে যা। ইনশিরা ঘরের বাইরে দাঁড়িয়েই বলতে থাকে, তুই নাক ফাটিয়ে আসিস কেন দুদিন পর পর? এমনিতেই তো তুই কালো মানিক, তারপর চেহারার এই দশা হলে কেউ দেবে তোকে মেয়ে? ইনায়া বোনের কথায় হাসি চেপে রাখে। আর যাই হোক, মেজ দাদানের সামনে হাসা যাবে না। ইরফান ইনশিরাকে বলে, আমি কালো, তুই কে? তোর গায়ের রং খুব ভালো। আর বাই দ্য ওয়ে, তুই আমাকে তুই তো করে কেন করছিস? তোর থেকে আমি 1.5 বছর বড়। ইনশিরা মুখ বেঁকিয়ে ভেঙচি কেটে বলে, তোর থেকে বেশি ম্যাচিউরিটি আছে আমার মধ্যে। আর তুই, এই তোর চামানি, এত ব্র্যান্ড দেখে কিনিস সব সময়, এমন থাকিস কেন? তোর দানবের মতো বডি দেখতে ইচ্ছুক নয় বাড়ির আয়ারা। প্লিজ শরীর ঢেকে ডাইনিং এ যাস। আর এই বডি দিয়ে কি করবি? মেয়েরা বডি দেখে পটে না রে আজকাল, সেন্স অফ হিউমার দেখে, ওটা তোর নেই। মাথা ভর্তি টকবক করছে শুধু মেজাজ। ইনা এইবার হেসে ফেলে। চল যা, গেট লস্ট। ইরফান ধমকে ওঠে ইনশিরাকে। ইনশিরা গায়ে মেখে চলে যায়। ইরফান ইনায়ার দিকে অগ্নিদৃষ্টি দিতে ইনায়া ফাটা বেলুনের মতো চুপসে যায়। ইরফান ধমক দিয়ে বলে, এদিকে আয়। কেন দাদান? তোকে একটা চড় মারবো, হাত নিষ্পিস করছে। বরফ ঠান্ডা গলায় বলে ইরফান। ইনা আতকে উঠে দুই গাল চেপে ধরে একটা ঢোক গিলে ছুটে ইরফানের ঘর থেকে বেরিয়ে যায়। বোনের বোকা বোকা আচরণে ইরফান কিছুক্ষণ হেসে নেয়। পুনরায় তার চোখ মুখ কঠিন হয়ে যায়। মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ওই প্রীতমের একটা ব্যবস্থা করতে হবে। আমার ভাইয়ের নামে নালিশ? খানিকটা অবাক হয়ে ইহান প্রশ্নটি করে প্রেরণাকে। ভেতরের মিটিং রুম থেকে দলের ছেলেরা এসে দাঁড়ায়, তারাও রীতিমতো অবাক। প্রেরণা জবাব দেয়, জি। ইহান তাজোয়া নড়ে চড়ে বসে। মেয়েটির কথা বলে ধন কাট কাট, অথচ কণ্ঠ সুমিষ্টি ভাষী। প্রেরণা বলতে থাকে, আপনার ভাই ইরফান মির্জা আমার গায়ে হাত তুলেছে, এবং বিষয়টা এই প্রথম ঘটেছে তেমনটা নয়, এর আগেও অনেকবার হয়েছে। ইহান তাজোয়ার চুপ করে শুনছিল প্রেরণার কথা। প্রেরণা থেমে যেতে ইহান তাজোয়ার বলে ওঠে, আপনার ভাই সে কোথায়? আমার ভাই প্রীতম, আপনার ভাইয়ের কাছে জিজ্ঞেস করলেই বলে দেবে। তাকে আনিনি, বিষয়টা আপনার নজরে নিয়ে গেলাম আর কি। ভাইকে বোঝাবেন, যদিও আমার ভাই পাল্টা আঘাত করেছে, কিন্তু সেটা আত্মরক্ষার জন্য। আমি আমার ভাইয়ের আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করছি না। আপনি আপনার ভাইকে সামনে রাখুন। এবার থানা পুলিশ করিনি, কারণ থানা পুলিশ করে আদৌ কোনো লাভ হবে না বলে আমি মনে করছি। কিন্তু পরের বার বিষয়টা এমন হলে হয়তো আপনার ভাইয়ের ভালো হবে না। কথাগুলো খুবই ঠান্ডা মাথায় ধীরে ধীরে শেষ করে প্রেরণা। ইহান তাজোয়ার বিস্ময়ে বাঁক হারিয়ে স্থির দৃষ্টিতে তার সামনে বসে থাকা ছোটখাটো দেখতে ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। দলের ছেলেগুলোর চোয়াল ঝুলে যায়। হা হয়ে সবাই একবার ইহান তাজোয়ার এবং প্রেরণার দিকে তাকায়। প্রেরণা দম নিয়ে পুনরায় বলে, আসি, আসসালামু আলাইকুম। ইহান তাজোয়ার কোনো জবাব না দিয়ে মাথা নেড়ে সালাম গ্রহণ করে। প্রেরণা তার অফিসের দরজার বাইরে পা রাখতেই দলের সম্পাদক আপন বলে ওঠে, ভাই এ তো ঠান্ডা মাথায় হুমকি দিয়ে গেল। সিরিয়াসলি এটা হুমকি ছিল? ইহান তাজোয়ারের দৃষ্টি টেবিলের উপর রাখা মনিটরে নিবদ্ধ। প্রেরণা স্কুটার স্টার্ট করে চলে যেতেই সে নাহিদকে বলে ওঠে, ভদ্রমহিলা হাজবেন্ড কি করেন, ডিটেলসে দে। নাহিদ ঘাড় চুলকে বলে, হাজব্যান্ড ভাই যতদূর জানি উনি বিধবা। ইহান তাজোয়ার নাহিদের মুখের দিকে তাকায়, অস্ফুটে বলে ওঠে, বিধবা? দলের সহ সাধারণ সম্পাদক মাহিন বলে ওঠে। ইহান তাজোয়ার মাহিনের দিকে তাকিয়ে বলে, এটা ভুল কথা,
তেজ জেদ শুধু মেয়েদের না, কারো থাকা উচিত নয়। যদি সেটা খারাপ হয় আর যদি ভালো হয় তবে থাকতে হয়। মেয়েদেরও তেজ জেদ দুটোই থাকতে হয়। ঋতু, তুমি কিচেনে যাও, বাড়ির রান্নার তদারকি করো। আমি ওদিকটা দেখছি। খাসিগুলো লিস্ট অনুযায়ী এতিমখানাগুলোতে পাঠিয়ে দিই। আলো ঋতুকে তাড়া দেয়। হুমায়রা ঋতু অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছিল। বড় জায়ের কথায় হুঁশে ফিরে জবাব দেয়। কি বললে ভাবি? আলো মেজো জায়ের দিকে তাকিয়ে বলে, কি ভাবছিস এত? ছোট ছেলেটা এমন হলো কেন? ও কি শুধরাবে না? এত রাগ মেজাজ হলে চলে? আমার ইহান তো এমন নয়। আলো হাসে, তারপর বলে, এমন বলো না, ছেলেটা বদরাগী হলো লক্ষ্মী আমার। তুমি তো ওর বাপ চাচাদের মতো সবসময় ওকে লাই দাও। আলো হেসে বলে, চলো তাহলে এক কাজ করি, ইহানকে রেখে ওকে বিয়ে করিয়ে দিই। বউ আসলে যদি সে শোধরাতে পারে। ঋতু মুখ অন্ধকার করে বলে, আমার মতো কোনো হুমায়রা ঋতুকে পাও কিনা দেখো গরিব ঘরের। তার জীবনটা তেজপাতা বানিয়ে দিবে তোমার এই গুণধর লক্ষ্মী ছেলে। এভাবে বলছো কেন? ইরফান একজন চমৎকার হাজব্যান্ড হবে দেখো, ওর বাবা চাচাদের মতো। আগে ইহানের বিয়েটা দেই, তারপরেই ওর জন্য মেয়ে দেখা শুরু করবে। হুমায়রা ঋতু বিড়বিড় করে বলে, দেখা যাক কি হয়। টেনশন করো না ঋতু, শুধু একটু মেজাজে ছেলেটা, এর বেশি বাড়াবাড়ি কিছুই হবে না। স্বাদে আহ্লাদে শহরের অত্যন্ত প্রসিদ্ধ একটি রেস্তোরাঁ। শহরের মাঝামাঝি অবস্থানে অবস্থিত এই রেস্তোরাঁটি অন্যান্য রেস্তোরাঁগুলোর তুলনায় ব্যাপক জনপ্রিয়। এছাড়াও শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কাছাকাছি হওয়ায় এখানে কাস্টমার ভিড় জমায় বেশি। স্বাদে আহ্লাদের আশেপাশে রয়েছে দায়রা আদালত, ডিসি অফিস এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। কর্মজীবীরা তাদের ব্যস্ত জীবনে দুপুরের খাবারের জন্য এই রেস্তোরাঁকে চোখ বুজে ভরসা করে। স্বাদে আহ্লাদে থেকে জেলার বয়েজ স্কুল, গার্লস স্কুল এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের টিফিন অর্ডার দিয়ে থাকে। এই সেবা প্রতিষ্ঠানে মোট 13 জন শেফ এবং 28 জন কর্মচারী কাজ করে। 4 বছর আগে প্রেরণা আহসান নামের ভদ্রমহিলা নিজস্ব অর্থায়নে রেস্তোরাঁটির দালানটি ভাড়া নেয়। সেই থেকে বেশ রমরমা চলছে এই রেস্তোরাঁ। প্রতিদিন দুপুরে মিল এবং বিকেল এবং সন্ধ্যার নাস্তা তৈরি করে স্বাদে আহ্লাদে। আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর কর্মজীবী মানুষ এখানেই ছুটে আসে। আজ বারে রবিবার, আজ ব্যস্ততা একটু বেশিই থাকবে। প্রেরণা স্বাদে আহ্লাদের সামনে স্কুটার দাঁড় করিয়ে ত্রস্ত পায়ে ছুটে যায় ভেতরে। বেলা 11টা বেজে গিয়েছে। 12টা থেকে মিল টাইম শুরু হয়। 1 ঘন্টায় সে সর্বোচ্চ 1 পদের ইনস্ট্রাকশন দিতে পারবে। হন্তদন্ত বিশালাকার কিচেনে ঢুকে তার ক্যাবিনেট খুলে কিচেন অ্যাপ্রন গায়ে চাপিয়ে নেট ক্যাপ পরে নেয় প্রেরণা। হাতে গ্লাভস পরতে পরতে সহকারী শেফ আফরাকে বলে, সর্ষে রেডি? ইয়েস ম্যাম, 250 গ্রাম। প্রেরণা বিরক্ত হয়, চবর্গীয় শব্দ করে বলে, হোয়াটস দিস আফরা? তোমাকে বারবার বলেছি 500 গ্রামের কথা। আচ্ছা, এখন অবধি উপকরণের পরিমাণ সম্পর্কে কোনো ধারণা নিতে পারলে না? এভাবে কি চলে? যাও আরো 250 গ্রাম রেডি করে ফেলো। আর 2 ভাগ করে 1 ভাগ মাছে দিয়ে মেরিনেট করো। আর সাবিকে ডাকো। আজ ফিশ মার্কেট থেকে যে মাছগুলো পাঠালাম না রেস্তোরাঁয়, তার লিস্ট নিয়ে আমার কাছে আসতে বলো। অর্ডারি রিপোর্টগুলো চাই। মাথা নেড়ে চলে যায়। প্রেরণা ঘুরে ঘুরে সব চেক করে কিচেনের পাতিলের কাছে যেতে ঘাড় ঘুরিয়ে একজন শেফকে বলে, চিকেন কে করেছে? শেফ সারা ঘাড় চুলকে বলে ওঠে, আমি ম্যাম। হলুদের গুঁড়াটা ঠিকঠাক দিতে পারোনি? তরকারির রং আসেনি তো। সারা লজ্জিত ভঙ্গিতে হাসে। এমন সময় সাব্বির এসে কিচেনের দরজায় দাঁড়িয়ে বলে, ম্যাম আসবো? এসো। বলো বিল কত হয়েছে? ম্যাম 4,500। ওকে, লিস্টটা ক্যাশ কাউন্টারে রাখো, আমি দেখবো। স্কুলে টিফিন পাঠিয়েছো? ইয়েস ম্যাম, তবে আজ একটু প্রবলেম হয়েছিল। কি? গার্লস স্কুল থেকে সিঙ্গারার অর্ডার ছিল আর বয়েজ স্কুল থেকে পেডিসের। ওলট পালট করে পাঠিয়ে দিয়েছিলাম, পরে অবশ্য ম্যানেজ করেছি। প্রেরণা বিরক্ত ভঙ্গিতে বলে, তোমাদের দিয়ে যদি একটা কাজও ঠিকঠাক হয়, আমি যেই দিকেই যাব না সেই দিকেই গোলমাল বাঁধাবে। আচ্ছা যাও, আসছি আমি। সাব্বির চলে যায়। প্রেরণা ঘড়িতে সময় দেখে বেলা 11:30 বেজে গিয়েছে। শুদ্ধর স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে। সে তড়িঘড়ি করে হাত থেকে গ্লাভস খুলে ভ্যানিটি ব্যাগ থেকে ফোনটা বের করে প্রীতমের ফোনে ফোন লাগায়। ওপাশ থেকে প্রীতম ফোনটা রিসিভ করে বলে ওঠে, হ্যাঁ আপু বলো, সব ঠিকঠাক। আচ্ছা তুই কি করছিস? লোগো তৈরি করছিলাম, হাতে কিছু কাজ আছে। কোনো শোন, শুদ্ধর ক্লাস টিচার টেক্সট পাঠিয়েছে, আজ বাস দিতে আসবে না, একটু প্রবলেম হয়েছে, তুই গিয়ে একটু নিয়ে আয় না। লোগো তৈরি করছিলাম, হাতে কিছু কাজ আছে। কেন আপু?
কল কেটে প্রীতম কম্পিউটারের সামনে থেকে উঠে দাঁড়ায়। পেশায় আপাতত সে একজন ফ্রিল্যান্সার, খুবই পরিশ্রমী এবং মেধাবী। সাদা রঙের টি শার্টের উপর একটা ব্লু শার্ট চাপিয়ে চশমাটা পরিষ্কার করে চোখে লাগিয়ে ওয়ালেট নিয়ে সে লিভিং রুমে যায়। লিভিং রুমের ডিভানে বসে মিস জেনি প্রণমীকে নোবেল পড়ে শোনাচ্ছিল। প্রীতমকে দেখে মিস জেনি বলে ওঠে, কোথাও বেরোচ্ছ? ঠিক আছে আপু, টেনশন করো না, এক্ষুনি যাচ্ছি আমি। প্রীতম বেরিয়ে যেতে মিস জেনি এসে প্রণমীর কাছে বসে, তারপর বলে, তোমার ভাইয়া প্রীতম বেশ সুদর্শন প্রণমী, ওর এখন বিয়ে করা উচিত। প্রণমী হেসে বলে, ঠিক বলেছেন মিস জেনি, বড় আপু সেদিন বলেছিল আমাকে। তুমি কেমন মেয়েকে চাও ভাইয়ের বউ হিসেবে প্রণমী? প্রণমী কিছুক্ষণ ভাবে, তারপর বলে, যে আমার ভাইয়াকে আমার মতো ভালোবাসবে আনকন্ডিশনালি, আর কোনো গুণ চাই না আমার ভাবির মধ্যে। মিস জেনি প্রণমীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমিও এমন কাউকে পাবে যে তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসবে প্রণমী, মিলিয়ে নিও। প্রণমীর ফর্সা গাল দুটো মুহূর্তে লজ্জায় লাল হয়ে যায়। সে বলে ওঠে, যা, এমন কথা বলবে না মিস জেনি। আরে আরে বোকা মেয়ে, রাগ করছো কেন? আচ্ছা তোমার বয়স কত? 18 বছর। তোমার বিয়ের বয়স হয়েছে প্রণমী, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। আমার মতো অন্ধকে কে বিয়ে করবে? অবশ্যই কেউ করবে প্রণমী, পৃথিবীতে অবশ্যই কেউ না কেউ আছে যার কাছে তোমার শারীরিক ত্রুটি ছাপিয়ে তুমি হবে তার জীবনে পাওয়া অনেক দামি কেউ। কলিং বেল হঠাৎ বেজে ওঠে। মিস জেনিকে দরজা খুলতে দিতেই দেখে বাইরে অ্যাপার্টমেন্টের মালিকের ছেলে রাদীপ দাঁড়িয়ে। মিস জেনি কিছু বলতে যাবে, তখনই রাদীপ বলে ওঠে, গোলমরিচ নিতে পাঠিয়েছে আম্মু। বলেই হাতের কৌটো জেনির দিকে এগিয়ে দেয়। এটা সম্পূর্ণই মিথ্যে কথা। রাদীপ এসেছিল প্রেরণাকে দেখতে। জেনি হাসি মুখে কৌটাটা নিয়ে বলে, এক্ষুনি দিচ্ছি। কথাটা বলে জেনি কিচেনে চলে যায়। রাদীপ ভেতরে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখে প্রণমী ডিভানে চুপচাপ বসে আছে। রাদীপের উপস্থিতি সে টের পায়নি। রাদীপ দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রণমীকে দেখতে থাকে। এই অন্ধটাও ভীষণ সুন্দর। এরা দুই বোন কেউ কারো থেকে কোনো অংশে কম সুন্দরী না, তবে প্রেরণাপুর মধ্যে একটা ব্যাপার আছে। দেখলে রাদীপের মাথা খারাপ হয়ে যায়। রাদীপের তেজি মহিলাদের ঝাঁজ একটু বেশি ভালো লাগে। প্রেরণার মধ্যে কিছু একটা আছে যা রাদীপকে ভীষণ টানে। তবে এই অন্ধটাও খারাপ না, অন্যরকম স্বাদের মনে হচ্ছে। এটাকেও ভীষণ ছুতে ইচ্ছে করে রাদীপের। বিভিন্ন বৈশিষ্ট্যের নারীকে ছুঁয়ে দেখা রাদীপের খুব শখ। প্রেরণাকে হাসিল করে এটাকেও টেস্ট করে দেখবে রাদীপ। আধা ঘন্টা লেকচার শোনানোর পরে প্রফেসর বাড়ি ইনায়ার মুখের উপর অ্যাসাইনমেন্টের কাগজগুলো ছুঁড়ে মেরে চলে যায়। ইনায়া হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে, তার ভেতরটা রাগে চলে যাচ্ছে। ইচ্ছে করছে প্রফেসর বাড়ির বেল মাথাটা ইউনিভার্সিটির মাঠে নিয়ে সবার সামনে ফাটিয়ে দিতে। ইনায়া মনে মনে সেই দৃশ্য কল্পনা করে হেসে ওঠে। এটা ইনায়ার একটা অভ্যাস। কারোর প্রতি মেজাজ দেখিয়ে তাকে সামনাসামনি কিছু বলতে না পারলে সেগুলো কল্পনাতে পুষিয়ে নেয় ইনায়া। দারুণ উপভোগ করে সে। ইনায়াকে মিটিমিটি হাসতে দেখে তার ক্লোজ ফ্রেন্ড রুশফি বলে ওঠে, কি রে, এক্ষুনি মনে হলো তুই প্রফেসরের বাড়ির ধমকে কেঁদে ফেলবি, এখন হাসছিস? ইনায়া মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলে, ও তুই বুঝবি না, আমি হুট করে কাঁদি, হুট করে হাসি, হুট করে রাগি। আচ্ছা বাদ দে, শোন, ট্যুরের বিষয়ে বাড়িতে কথা বলেছিলি? ইনায়ার মুখে অন্ধকার নেমে আসে। তার গোলগাল লটকানো মুখটা নিয়ে মিনমিন করে বলে ওঠে, এখনো না। রুশফি মুখে চবর্গীয় শব্দ করে বলে, তুই এত ঢেরস কেন বলতো? তোর বয়স 20 হয়ে গিয়েছে। তুই তো জানিস রুশফি আমার পরিবার কেমন। পাপা, মাম্মা, বড় বাবা, বড় মা, মেজো বাবা, মেজো মা, দাদানরা। আপু খুবই স্ট্রিক্ট, এই বিষয়ে কেউ পারমিশন দেবে না। সেটা তো তুই আগেই জেনে বসে আছিস, তাই না? গত 6 মাসে আমরা 3 বার ট্যুর দিলাম, আর তুই ফ্যামিলি ছাড়া কোথাও যাস না। তুই কি দুধের শিশু এখনো? সবাই কত অ্যাডভেঞ্চার করে, আর তুই ঘরে বসেই থাক। ইনায়ার মনটাই খারাপ হয়ে গেল। এটা সত্যি, ইনায়ারও একটু স্বাধীন হয়ে উঠতে ইচ্ছা করে অন্যান্য বন্ধুদের মতো। কিন্তু বাড়ির সবাই। রুশফি ইনায়ার গালে হাত রেখে বলতে থাকে, অত কিছু আমি শুনতে চাই না। তুই এইবার আমাদের সাথে যাচ্ছিস মানে যাচ্ছিস, ব্যাস। এখন পারমিশন কিভাবে নিবি সেটা তোর ব্যাপার, তুই বুঝে নে। বড় ভাইকে দেখে ইরফান নিজের ঘরের ভেতর পা রাখতেই যাচ্ছিল, তখনই পেছন থেকে ডাক আসে, এই দাঁড়া। ইরফান দাঁড়িয়ে যায়। ভাইয়ের চোখে সে পড়ে গিয়েছে, পালাবার পথ নেই। ইহান লম্বা পা ফেলে ইরফানের মুখোমুখি এসে দাঁড়ায়। ইরফান ভাইয়ের দিকে তাকিয়ে মুখ হাসি হাসি করে বলে ওঠে, শুভ জন্মদিন দাদান। গতকাল রাতেই উইশ করেছিস।
ইরফান বলে, ও তাই তো, কিছু বলবে? প্রীতমকে? ঠান্ডা গলায় জানতে চায় ইহান। ইরফানের ভ্রু কুচকে যায়। দাদান ওই রাস্কালটার নাম কোথায় শুনলো? কি হলো বল, প্রীতমকে? কেউ না, চেনে না। চিনিস না অথচ মারামারি করিস? ইরফান দাদানের দিকে তাকিয়ে আছে। ইহান ভাইয়ের চোখে চোখ রেখে অত্যন্ত ঠান্ডা গলায় বলে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছিস, এখন তোর উচিত বাবার কাঁধে কাঁধ মিলে বিজনেস দেখা, অফিসে বসা, অথচ রাস্তায় রাস্তায় গুন্ডমি করে বেড়াস। বড় বাবা রেস্টুরেন্ট নষ্ট করে ছাড়বি। সামনের মাস থেকে তুই আর ইনশিয়ার পাপার সাথে অফিসে যাবি, বাড়ির ব্যবসা সামলাবি, দুজনে উচ্ছন্নে যাচ্ছিস। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।